কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না রাত পোহাবার কত দেরি। দেখো, চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্চেরি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই দুটো লাইন কিন্তু আমার লেখা। একদম শৈশবে ঘুড়ি উড়ানোর বয়সে তখন আমার মনে হতো যে আমি টিভিতে কাজ করব, টিভিতে আমাকে দেখা যাবে। তো তখনই মনে হতো যে যদি টিভিতে দেখা যেত বা টিভিতে কাজ করতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের বড় বাংলা সাহিত্যের শিক্ষক তো বড় কবি হয় না, এটা তো আসলে প্রায়োগিক বিষয়, তাই না? আপনি ফিল্ডে কি করছেন, আপনার উপস্থাপনা, আপনার নিউজ সেন্স, আপনার লাইভ, এই যে রক্ত ঝরল সেই সম্পর্কিত গান কোথায়? এই যে লড়াই করেছি সেই সম্পর্কিত সুর কোথায়? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমিনুল মুমিনিন মানিক নামটা খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, একটা সময়ে টেলিভিশনের পর্দায় বিশুদ্ধ উচ্চারণে আমরা যাকে সংবাদ উপস্থাপন করতে দেখতাম, এবং পরবর্তী সময়ে নচিকেতা সহ বিভিন্ন বড় বড় লিজেন্ডারি শিল্পীদের সাথে যিনি গান করেছেন এবং যিনি নিজেও একজন লিজেন্ডারি শিল্পী। এবং শুধু শিল্পী নয়, বরং শিল্পের যতগুলো শাখা রয়েছে প্রত্যেকটি শাখাতেই আমি বলবো যিনি অবগাহন করেছেন এবং সফলতার শীর্ষস্থানীয় পর্যায়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছেন, লেখালেখি করেছেন, শিক্ষকতা করেছেন, জনাব আমিনুল মুমিনিন মানিক ভাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা এই মুহূর্তে দেখছেন তাদের প্রতিও শুভেচ্ছা এবং সালাম। আমরা খুবই প্রীত এবং খুবই আনন্দিত আপনাকে আমাদের ইনোভাটকে পেয়েছি। নিশ্চয়ই আপনার সাথে আমরা একটা দীর্ঘ গল্প দেব। আপনি একটা সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে আপনি শিল্প সাহিত্য চর্চা করেছেন, এবং পরবর্তীতে দেখলাম আপনি সেই শিল্প সাহিত্যের চর্চাটাকে একদম জাতীয় পর্যায়ে নিয়ে এসছেন এবং সেটাকে আপনার ক্যারিয়ারেও আপনি বিলং করছেন। আপনি লেখালেখি করছেন, আপনি শিক্ষকতা করছেন, আপনি একই সাথে গান গাইছেন, আপনি উপস্থাপনা করছেন। আমরা দেখছি শিল্পের যতগুলো শাখা হতে পারে প্রায় প্রত্যেকটা শাখাতেই আপনার একটি সরব উপস্থিতি রয়েছে। আপনাকে নিয়ে আমাদের তরুণ সমাজের মাঝে অনেক আগ্রহ আছে, অনেক জিজ্ঞাসা আছে, অনেকেই আপনার মতো হতে চায়। সো সেই জায়গা থেকে আমরা গল্পগুলো জানতে চাই আপনি কিভাবে নিজেকে এই জায়গাটাতে নিয়ে আসলেন, কিভাবে আপনি চেঞ্জ টিভির মতো একটি বিশাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করলেন, এবং একই সাথে আপনি কিভাবে নিজেকে এখনো পর্যন্ত আপনার প্রত্যেকটি শাখায় নিজেকে সফলতার শীর্ষে ধরে রাখছেন, সেই গল্পগুলো আমরা জানতে চাই। শুরু করব আপনার জীবনের একেবারে শুরু থেকে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমি বেড়ে উঠেছি জামালপুরে, জামালপুরের মেলান্দহ উপজেলায়। আমার গ্রামের নাম গোবিন্দপুর নাংলা। আর যদি পাড়ার কথা বলি, সেই পাড়ার নাম হচ্ছে কাঠপাড়া। আচ্ছা। মানে কাঠ, এই যে কাঠের তৈজসপত্র আমরা দেখি, হ্যাঁ, হ্যাঁ। সেটার সঙ্গে মিলিয়ে কাঠপাড়া। তো জনশ্রুতি আছে যে আমাদের এলাকায় আমাদের বংশধরের মধ্যে কেউ কেউ এতটাই কঠোর ছিলেন যে মানুষ কাঠের সঙ্গে তুলনা করতেন, যে কাঠের মতো শক্ত, আচ্ছা। কাঠের মতো মেজাজি। সেই জন্যে ওই পাড়াটার নাম হয়েছে কাঠপাড়া। আচ্ছা। তো বাই এনি চান্স আপনার আচ্ছা, মেজাজ কিন্তু কাঠের মতো কি? না 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 না, না। আমি সবসময় আসলে বিনয়ী থাকতে চেষ্টা করি এবং মানুষের সঙ্গে আমি সুন্দর আচরণ করার চেষ্টা করি। আচ্ছা। হয়তো কেউ কেউ কোনো পরিস্থিতির কারণে আমার বিরূপ আচরণের মুখোমুখি হতে পারেন, কাঠপাড়ার প্রভাব কিন্তু আপনার উপর পড়ে নাই? না 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 না। কিন্তু আমার মনে পড়ে না যে আমি কাউকে গালি দিয়েছি বা কারোর সঙ্গে খুব খারাপ আচরণ করেছি, এইরকমটি মনে পড়ে না। কদাচিৎ যদি আমার এই পর্যন্ত বয়সে দু একটি ঘটনা ঘটে থাকে, তাহলে এইটা পরিস্থিতির কারণে হয়তো কেউ আমার সঙ্গে খুব উদ্ধত আচরণ করলো, তখন হয়তো আমি কথা বলেছি, কিন্তু আমি সামান্যতম গালি দেইনি আচ্ছা। কাউকে, এটা আমার মনে হয়, বা কাউকে ঘুষিও মারিনি। হয় না? লেখালেখিতে অথবা গানে কখনো কাউকে ক্রিটিসাইজ করা? হ্যাঁ, সেটা অথবা করেছি। সেটা ভীষণ রকমভাবে প্রতিবাদের ভয়াবহ ভাষাও ব্যবহার করা হয়েছে। আচ্ছা। তো মানে প্রতিবাদটা কি স্পেসিফিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে নাকি অন্যায় অসত্যের বিরুদ্ধে হয়েছে?
যেমন আমি বলেছি যুদ্ধবাজদের বিরুদ্ধে যে যুদ্ধ থামা হারামজাদা, আচ্ছা। তো এটা তো এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যারা চাপিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলেছি। এরপরে আমি আমার গানে স্টুপিড এই শব্দটা ব্যবহার করেছি, বইয়ে আমার স্টুপিড শব্দ ব্যবহার করেছি, বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক। হ্যাঁ। যদিও স্টুপিড ইংরেজি শব্দটা খুব কড়া মনে হয়, হ্যাঁ। বাংলা করলে এটা অতটা কড়া না। আচ্ছা, বাংলাগুলো কি দাঁড়ায়? স্টুপিড মানে বেয়াদব আর কি। আচ্ছা। তো কিন্তু স্টুপিড ইংরেজিতে শুনলে তো মনে হয় যে না, এটা খুব কঠিন একটা গালি। এই বইটা কি আপনার প্রথম বই ছিল? না, এটা আমার তৃতীয় বই ছিল। আপনার যতগুলো বই লিখেছেন, আমি গল্পগুলোতে আসবো, বাট যেহেতু বইয়ের প্রসঙ্গটা চলে আসলো, আমি নিজেও এই বইয়ের পাঠক ছিলাম এবং আচ্ছা। যখন বইটা আসলে পাবলিশ হয়েছে সেই মুহূর্তে আমি বইটা পড়েছি। আপনি সেখানে বিভিন্ন শিক্ষকদের কুকীর্তি বলবো এগুলো আপনি তুলে ধরেছিলেন। মানে এই নামটা কেন চুজ করেছিলেন, অথবা এই টপিকেই কেন আপনি বইটা সেই মুহূর্তে লিখেছেন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি। আমি পড়তে গিয়ে কিছু বিপত্তির মুখে পড়েছি। শুধুমাত্র আমার চিন্তা বা দর্শনের কারণে কোনো শিক্ষক যদি আমার মার্ক কমিয়ে দেন, তাহলে সেটা তো অত্যন্ত দুঃখজনক। এবং আমি কাছ থেকে দেখেছি যে কতিপয় শিক্ষক, সবাই না, শিক্ষকরা আমাদের পরম শ্রদ্ধেয়। আমার বাবা একজন হাই স্কুল শিক্ষক, হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। আমি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি এবং এশিয়ান ইউনিভার্সিটিতে কাজ করেছি। তো এগুলো ধারণ করেই আমি এই পেশাটির যে অন্ধকার দিক আছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি সেখানে। নিজের অভিজ্ঞতা এবং সমসাময়িক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ঘটছে সেইগুলো তুলে ধরেছি বাস্তবতার আলোকে। তো এটা একটা মানে অডাসিটি বা উদ্ধত্যপূর্ণ কাজও বলা যায়, যে এরকম সাহস করা। অনেক প্রতিবাদ ছিল বা অনেকেই আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল, হুমকি ছিল। আচ্ছা। কিন্তু ঘটনার পরম্পরা এমনভাবে তুলে ধরা হয়েছে ওই বইতে যে আসলে এটার বিরুদ্ধে দাঁড়িয়ে খুব একটা সুবিধা কেউ করতে পারবে না বলেই শেষ পর্যন্ত আসলে চূড়ান্ত ক্ষতি আমার হয়নি। আচ্ছা। যাদের বিরুদ্ধে আপনি অ্যালিগেশনগুলো এনেছিলেন, ওনার তো পরবর্তী সময়ে দেখা গেছে যে শপথে বহাল রয়েছে এবং বহাল তবিয়তেই ছিল। অবশ্যই এখনও ওইসব চরিত্রের অনেকেই আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন। আপনার বইটা কি সেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখতে পারে নাই তাহলে? না, অনেক ক্ষেত্রে এটা একটা ডকুমেন্ট হয়েছে, মানে নজির। আচ্ছা। এখনও যখন রাজশাহী ইউনিভার্সিটির কোনো শিক্ষকের বিরূপ আচরণের কেউ মুখোমুখি হয়, তখন এটা উদাহরণ হিসেবে আসে। মানে এভাবে তো কেউ উচ্চারণ করেনি, বলেনি, একটা বই আকারে প্রকাশ করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে শিক্ষকতার সর্বোচ্চ চূড়ায় আছেন তারা, তাদের বিরুদ্ধে এরকম স্পর্ধা দেখানো, তো এইটা তো একটা ভয়াবহ ঘটনা। বা এই বইটার কারণে দেখা গেল যে আমার রাজশাহী ইউনিভার্সিটির সার্টিফিকেট বাতিলও করে দিতে পারতো কর্তৃপক্ষ। আচ্ছা। এই আশঙ্কা তো ছিল, কিন্তু আমি আমার স্পষ্ট ভাষায় লিখেছি, কারণ আমি নিজেই এই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তো প্রাসঙ্গিকভাবে পারিপার্শ্বিক অনেক কিছু দেখেছি, সেই জন্যই আসলে লিখেছি যে একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে যদি ভালো রেজাল্ট করতে হয়, শুধুমাত্র মেধা দিয়ে কাজ হবে না, সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সম্পর্কটা সাধারণ হলেও হবে না। এটা তো পজিটিভ, শিক্ষকের সাথে সম্পর্কটা পজিটিভ না? অবশ্যই পজিটিভ, কিন্তু সেই সম্পর্ক যদি সীমানার অতিক্রম করে, সীমানার বাইরে চলে যায়, আচ্ছা, তাহলেই তো সমস্যা। একটা ছাত্র টিচারের মনোরঞ্জনের জন্য সে বাজারও করে দিচ্ছে, টিচার যেন সন্তুষ্ট থাকেন সেই জন্য তার ব্যক্তিগত কাজ করে দিচ্ছেন। এটা আই থিংক সীমার মধ্যে পড়ে। কিন্তু এইটা কি সীমার মধ্যে পড়বে যে আমি একজন ছাত্র হয়ে আমি তার বাজার করে দিচ্ছি, তার জুতা, এই ঘটনা আমরা জুতা নিয়ে যাচ্ছি পলিশের জন্যে, অথবা ব্যক্তিগত অনেক কাজ করে দিচ্ছি, ফুড ফরমাশ খাচ্ছি, এটাকে কি স্বাভাবিক বলবো? আমি বলছি এই কারণে কওমি মাদ্রাসাগুলোতে আমরা যেটা দেখি, একজন ছাত্র উস্তাদকে যেভাবে রেসপেক্ট করে, তাকে যেভাবে খেদমত করে, সেখানে জুতা বহন করা থেকে শুরু করে তার কাপড় ধুয়ে দেওয়া বলি অথবা তার জন্য বাজার করা বলি, এটা খুবই কমন সিনারি। বাট হয়তো আপনি একটা পয়েন্ট বললেন যে স্ত্রীর হচ্ছে জুতা বহন করা বা এরকম একটা কিছু, হয়তো এইটা করে না, বাট যিনি তার ওস্তাজ তার জুতা বহন করা খুবই কমন সিনারি। আচ্ছা, এইটা আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছি, মাদ্রাসার এই ট্রেন্ডটা কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে নেই।
কেউ যখন এই চর্চাটা করেন তখনই সেটা ভিন্ন রকম পরিস্থিতি হয়, কিন্তু সেটা আমরা আলাদা রকম বাদশাহ হয়। আলমগীরের সেই কবিতাতেও কিন্তু আমরা দেখি যে হ্যাঁ। তিনি কিন্তু বলেছেন যে তুমি কেন শুধু পানি ঢেলে দিচ্ছিলে, তুমি পাটা কেন ধুয়ে দিচ্ছিলে না। সো এটা তো আমি মনে করি যে একটা মহৎ কাজ। এটার বিষয়টি হলো কি যে ধরুন একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা করা, সেখানে অনেক ছাত্রের মধ্যে পিক অ্যান্ড চুজ করে একজনকে বেছে নিলেন, তার কাছ থেকে সেবা নিলেন, এবং সেবার বিনিময়ে আপনি যে তার প্রতি কিছুটা দয়া বেশি দেখাবেন না, এটা তো নিশ্চিত করে বলা যায় না। আপনি যখন একজন ছাত্রের কাছ থেকে এই ধরনের সেবা গ্রহণ করবেন, সে তার একটা উদ্দেশ্য এর মধ্য দিয়ে সাধন করতে পারে। যে ছাত্রটি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে, আপনাকে নানাভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছে, হ্যাঁ, ধরুন উস্তাদের দৃষ্টিভঙ্গি থেকেই যে উনি আমার উস্তাদ, তিনি আমার নমস্য, তিনি আমার সম্মানীয়, জি। এই সব কিছু বিষয় সামনে রেখেই যখন করছে, তার প্রতি অবশ্যই আপনার আলাদা দৃষ্টি থাকবে। যখন তার আপনি খাতাটি দেখবেন, পরীক্ষার মূল্যায়ন করবেন, তখন তো আপনার দ্বারা মানে সুবিচার নাও হতে পারে। হ্যাঁ। মানে আমি বলছি যে তাকে এই আপনি আশঙ্কা বেশি থেকে কিছু যায়। করতে পারেন সেই দৃষ্টিভঙ্গি থেকে। আমি তো সেই রকম উস্তাদের কাছে পড়ছি না যে আমাকে ঘরে বসিয়ে একান্তে বাদশাহ আলমগীরের কথা বললেন, প্রশিক্ষিত করে তুলছেন, তিনি পা থেকে মাথা পর্যন্ত আমাকে শেখাচ্ছেন কিভাবে আমি গড়ে উঠবো, কি করব। একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একজন স্টুডেন্টকে এভাবে শেখাতে হয় না। হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তাকে প্রশিক্ষণ দেওয়া হয় বা শেখানো হয়। নানা ধরনের গবেষণা, তুলনামূলক সাহিত্য বা তুলনামূলক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা, সেইগুলো নিয়েই তো আসলে একটা পাঠদান প্রক্রিয়া সম্পন্ন হয়। একজন শিক্ষকের একটা সুনির্দিষ্ট সাবজেক্ট থাকে। কিন্তু আমি যখন একদম তার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটা নিয়ে যাব, তখন এর মধ্য দিয়ে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, আমার প্রতি বেশি অনুরক্ত হবেন, বা সেই আশঙ্কাটা আমি রয়ে যায়। সুবিধা পাবো। এবং সেই আশঙ্কা রয়ে যায় মানে কি? সেই আশঙ্কা না, সেটা তো বাস্তবতা। যে বেশি সন্তুষ্ট করতে পেরেছে সে ফার্স্ট হয়েছে, যে বেশি সন্তুষ্ট করতে পেরেছে সে ভাইভাতে ফুল মার্ক পেয়েছে। অথচ যেহেতু আমি তাকে সন্তুষ্ট করতে পারিনি, প্রথমত হচ্ছে তাকে সেবা দিয়ে, দ্বিতীয়ত তার চিন্তার সাথে আমি একমত হইনি। বিশ্ববিদ্যালয় তো উন্মুক্ত চিন্তার চর্চা কেন্দ্র। আপনি শিক্ষক, আপনার চিন্তার সঙ্গে আমার চিন্তা নাও মিলতে পারে, কিন্তু দেখা গেল এই কারণেই শুধুমাত্র আপনি আমাকে অবমূল্যায়ন করলেন, আপনি আমাকে অপাংক্তেয় করলেন। একটা ভাইবা বোর্ডে পাঠ্যক্রমের বাইরে আপনার রাজনৈতিক দর্শন নিয়ে বিশ্ববিদ্যালয়ে কি কেউ প্রশ্ন তুলতে পারে? কোনো শিক্ষক যে তুমি কেন এটা করো, তুমি কেন এই চিন্তা ধারণ করো, তুমি কেন আমার মতো না, তাই না? এটা তো বলতে পারেন না, এটা তো সীমা অতিক্রম করা। রাইট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো সেটা করেন, এটা তো করেন, অনেকেই করেন। তো সেই সব পরিস্থিতির মুখোমুখি যখন আমরা হয়েছি, তখন সেটা যে কতটা বেদনাদায়ক, সেই বেদনার স্ফুরণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক লেখা, কতিপয়, সবাই না। সবাই না। ডেফিনেটলি। আপনি এখন পর্যন্ত কতগুলো বই লিখেছেন? আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 22টি। 22টি? যে এর মধ্যে মানে গদ্য বা গদ্য, পদ্য আছে, উপন্যাস আছে। আমি সাধারণত গল্পের ঢঙে গদ্য লিখি। আচ্ছা। তো এর বাইরেও 4টি উপন্যাস আছে, 2টো পদ্য আছে, আর ছড়া গান আছে একটা, আর অন্যান্যগুলো গল্পের ঢঙে গদ্য আর কি, গল্প গদ্য। সর্বাধিক বিক্রিত গ্রন্থ কোনটা? বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক। এখন পর্যন্ত কত হাজার? অনেক, এটা 1 লাখের মতো গেছে। 1 লাখের মতো? কয়েকটা সংস্করণ হয়েছে। মাই গড, 1 লাখ মানে একটা বই 1 লাখ? হ্যাঁ, প্রথম যখন এটা বের হয় 2012 সালে হ্যাঁ। শিল্পতরু, তখনই 25,000-এর মতো গেছে ওই সময়ে। হ্যাঁ। এরপরে আমি প্রকাশনী পরিবর্তন করেছি আচ্ছা। 3 দফা। তো যতগুলো বের হয়েছে সাথে সাথে চলে গেছে, এখন এটা বাজারে নেই বলা যায়। নেই কেন? মানে নতুন সংস্করণ হয়নি, হয়তো হবে। এটা আপনি 1-2 আনতেছেন না কেন, মানে সিরিজ আকারে? হ্যাঁ, সিরিজ আকারেও আনা যায়, কিন্তু আমি যেটা মনে করছি যে না, এটাতে জনপ্রিয়তার একটা ঘাটতি হতে পারে, যে আমার এই সিরিজটা জনপ্রিয় হয়েছে তার মানে এর পরেও যে হবে এমনটি না। তাই আচ্ছা। একটা এপিক হিসেবে বা একটা
মাস্টার বুক হিসেবে থাকলো। আচ্ছা। তো এই বইটি প্রকাশ হওয়ার পরে এই বইয়ের মধ্যে একটা অংশে আমাদের স্মরণীয় বরণীয় হুমায়ুন আহমেদের নাম আছে আচ্ছা, এটাতে। মানে সেখানে কি হুমায়ুন আহমেদের কোনো স্টুপিডিটি নিয়ে আলোচনা করেছেন? হ্যাঁ, আলোচনা করেছি। তো কোনো না কোনোভাবে মানে তার স্টুপিডিটি কি ছিল? না তার নৈতিকতার একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবার শাওনকে বিয়ে করলেন। হুম, হ্যাঁ, শাওন তার মেয়ের বান্ধবী। হুম, এই বিষয়টা প্রসঙ্গক্রমে এসেছে। তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, হুম, 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 শিক্ষকতা থেকে তিনি সাহিত্যে প্রবেশ করেছেন। হ্যাঁ, এখানে আলোচনার পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গটা এসেছে তার নৈতিক মানদণ্ড নিয়ে। তো এটা প্রকাশের 10 দিনের মধ্যে বইমেলায় প্রকাশ হয় প্রথম। তারপরে একদিন বইমেলায় হুমায়ুন আহমেদ স্যার তিনি তার সহকারীকে পাঠালেন। হ্যাঁ, হয়তো স্যার তখন মেলাতে আছেন অন্য প্রকাশে। তো সহকারী এসে, আমি উপস্থিত ছিলাম না আর কি স্টলে, এসে প্রকাশককে বলে গিয়েছেন যে হুমায়ুন আহমেদ স্যার এই লেখককে ডেকেছেন আমিরুল মোমিনীন মানিককে, হুম, তিনি যেন অতি সত্বর দেখা করেন। হুম, তো আমি খানিকটা ভয় বা খানিকটা ইতস্তত এইরকম পরিস্থিতি আমি আর দেখা করিনি, কিন্তু পরে মনে হয়েছে যে দেখা করা দরকার ছিল। তিনি কি বলতেন, ওই সহকারী স্পষ্টভাবে বলে গেছেন যে ওই যে বইয়ের মধ্যে স্যার সম্পর্কে যে কিছু মন্তব্য লিখেছেন লেখক, এই সম্পর্কে কথা বলবেন স্যার। আচ্ছা, তো পরে আফসোস হয়েছে যে আমি আসলে কেন দেখা করলাম না। মানে তার হুমায়ুন সাথে আহমেদ আপনার স্যারের- সারা জীবনে কখনো সরাসরি না, দেখা হয়নি, তবে তিনি আমাকে একদিন কল দিয়েছিলেন। হ্যাঁ, সেটা সম্ভবত 2008 সালে। তখন আমি দিগন্ত টিভিতে হুমায়ুন আহমেদের একজন সহকারী ছিলেন, তার বাড়ি জামালপুর। আচ্ছা, তো তাকে আসলে চাকরির জন্য দিগন্ত টিভিতে পাঠিয়েছিলেন। হুম, হুম, তো ওই লোকটি আমার কাছে এসে বললেন যে হুমায়ুন স্যার আপনার সাথে কথা বলবেন, আচ্ছা, যেন আপনি আমার জন্য তদবিরটা করেন একটা চাকরির জন্য। তখন মোবাইল ফোনে ধরিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি হুম, হুম, এবং কথা বলেছিলেন, আমাকে বলেছিলেন যে মানিক একটু আপনি দেখেন আমার এই সহকারী পরিচালকের চাকরি যেন হয় আপনার টিভিতে। আচ্ছা, তো ওই সময় আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলাম, কিন্তু চাকরি হয়নি। আচ্ছা, এই ঘটনার পরের ঘটনা হচ্ছে ওই বই প্রকাশের, ওই বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষকের হ্যাঁ, 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 বইটি নিয়ে ঘটনা 2012 সালে। হুম। কিন্তু আপনি যেভাবে মেয়ের বয়সী একটা বাচ্চাকে, মানে বাচ্চা বা একজন নারীকে বিয়ে করবার কারণে তাকে নৈতিকতার মানদণ্ড থেকে প্রশ্ন করেছেন, এটা কি আসলে করা যায়? মেয়ের বয়সী একজনকে কি বিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। আমি প্রশ্ন উঠিয়েছি গুলতেকিনের যে প্রশ্ন হ্যাঁ, হুমায়ুন আহমেদের প্রতি, সেই প্রশ্নের আলোকে। আচ্ছা, গুলতেকিনের তো অভিযোগ ছিল সবসময়ই হুম, হুমায়ুন আহমেদের প্রতি বা হুমায়ুন আহমেদকে নিয়ে, হুম, সেই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছি তার বয়ানে, গুলতেকিনের দৃষ্টিভঙ্গির আলোকে। আচ্ছা, যে হুমায়ুন আহমেদ স্যার তিনি সারা বাংলা ভাষাভাষীদের মধ্যে এত জনপ্রিয়, কিন্তু পারিবারিকভাবে তিনিও তো আসলে এটা দাবি করতে পারেন না যে তিনি একটা প্রশান্তিময় পরিবার গঠন করতে পেরেছেন। গুলতেকিন কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স না, করেছিল এই ব্যাপারটা না, লেখায়? না, না, এরপরে কখনো যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? না, কথা হয়নি আর। শাওনের সাথে? না, শাওনের সাথে কথা হয়েছে, কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়নি। আচ্ছা, শাওনের সাথে এখনো যোগাযোগ আছে? না, এই মুহূর্তে যোগাযোগ নেই। 5 তারিখের আহ, পরে আর নাই? না, না, 5 তারিখের আগেও না, আমার সাথে খুব অল্প বিস্তর কথা হয়েছে। আমি যখন মাই টিভিতে ছিলাম হুম, 2014 সালে, তখন একটা টক শোতে তাকে ডেকেছিলাম। তার বাড়িও তো জামালপুর, আমার এলাকায়। আচ্ছা, তো ওই সময় কোনো একটা কারণে হয়তো তার ব্যস্ততা বা পরে আমরা আর চাইনি, ঈদের একটা অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম, ওই মুহূর্তে অনেক কথা হয়েছে তার সঙ্গে। 2014 সালের ঘটনা। এরপরে আমার সঙ্গে আর কথা হয়নি। মাই টিভির তৌহিদ আফ্রিদির সাথে আপনার একটা ভালো সম্পর্ক ছিল। না, এটা আসলে সম্পর্কটার বিষয়টি হচ্ছে যে আমি যেহেতু মাই টিভিতে চাকরি করতাম, তো সেই মুহূর্তে মাই টিভির চেয়ারম্যান এবং এমডি নাসিরউদ্দিন সাথী, তিনি তো প্রতিষ্ঠানের মালিক, কর্তৃপক্ষ, তার সন্তান তহিদ আফ্রিদি। তো তখনও তহিদ আফ্রিদি মিডিয়ায় এইভাবে আসেনি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। মানে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠে নাই তখন? তহিদ আফ্রিদি হয়ে ওঠেনি আমাদের হাত ধরেই, বা আমি তো তাকে ফেসবুকের অনেক ট্রিক্স শিখিয়েছি, অনেক কলাকৌশল দেখিয়েছি, কিভাবে
একটা পোস্টকে রিচ করতে হবে, কিভাবে পোস্ট দিতে হবে, কিভাবে এসইও করতে হবে ইউটিউবে, ফেসবুকে, এবং তাদের গোটা ফ্যামিলির সঙ্গে একবার হজেও গিয়েছি আমার উদ্যোগে। আচ্ছা। আমার উদ্যোগেই তাদের গোটা ফ্যামিলি হজ করেছে। তো কিন্তু পরবর্তীতে সে যখন তার নাম ছড়ালো এবং রাজনৈতিকভাবে জড়িয়ে পড়লো, প্রথম দিকে তো এতটা সম্পৃক্ততা ছিল না কারোর সঙ্গে। সে তো ধীরে ধীরে তার নাম ছড়িয়েছে, তার পরিচিতি বেড়েছে, আওয়ামী লীগের হর্তাকর্তাদের সঙ্গে সম্পর্কের ডালপালা গজিয়েছে। আমি তো চলে এসেছি 18 সালে, আচ্ছা। 18 আগস্টে। তো এরপরে আর আমার সঙ্গে কোনো যোগাযোগও ছিল না। ওকে। এই যে যত ঘটনাগুলো দেখেন পরের ঘটনা, কিন্তু আমি যে তাদেরকে হজে নিয়ে গিয়েছিলাম, এটা হজ না, ওমরাতে নিয়ে গিয়েছিলাম, দুঃখিত। তো ওমরাতে যাওয়ার পর তারা আমার সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করেছিলেন। আমি যে ব্যবস্থাপনা করেছিলাম সেখানে নিয়ে যাওয়া, ওমরাতে অংশগ্রহণ করানো, তারপরে বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো, তো সব মিলিয়ে তাদের ইতিবাচক পথে পরিবর্তনের একটা আশাও দেখেছিলাম। আচ্ছা। কিন্তু যেহেতু আমি মাই টিভি থেকে চলে এলাম, সার্বক্ষণিকভাবে তো তাদের সঙ্গে আমার যোগাযোগ রাখা সম্ভব না, বা তারা এক ধরনের লাইফস্টাইলে বিশ্বাসী, তাদের জীবনধারা আরেক রকম, আমার দ্বারা খুব প্রভাবিত হবে এরকমটিও না। আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আর কোনো যোগাযোগ নাই? না, প্রশ্নই ওঠে না, এখন তো যোগাযোগ নেই এই মুহূর্তে। আপনি এখন পর্যন্ত কয়টা টেলিভিশনে কাজ করেছেন? আমি 4টা টেলিভিশনে কাজ করেছি, বৈশাখী, দিগন্ত, মাই টিভি, এশিয়ান টিভি। দিগন্ত দিয়ে শুরু করেছিলেন? না, আমি বৈশাখী টেলিভিশন দিয়ে শুরু করেছি, আচ্ছা, এরপরে দিগন্ত। এরপরে দিগন্ত। দিগন্তর আপডেটটা কি আসলে? দিগন্ত আসতেছে না কেন এখনো? দিগন্ত আপাতত আসবে না। কেন আসবে না? এটা আমি নিশ্চিত করেই বলছি। এটাতে অনেকে আশাহত হবেন, কিন্তু তথ্য তো তথ্যই। আসবে না, যারা কর্তৃপক্ষ তারা চাচ্ছে না। এই কর্তৃপক্ষ মুহূর্তে চাচ্ছে দিগন্ত না? আসুক। হ্যাঁ, দিগন্তের কর্তৃপক্ষ কারা এখন? দিগন্ত তো কয়েকজন ব্যবসায়ী মিলে গড়ে তুলেছিলেন। তবে বড় বিষয় হচ্ছে যে দিগন্তে অসংখ্য শেয়ার হোল্ডার কোটি কোটি টাকা দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু এর তো একটা কর্তৃপক্ষ আছে, মালিক পক্ষ। আমার জানা মতে 37টা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে এর মালিকানা ছিল, মূল মালিকানা। পরবর্তীতে যখন বন্ধ হয়ে যায়, এই মালিকানা আবার হস্তান্তর হয়েছে। ফলে মালিকদের মধ্যে একটা মত দ্বিমত আছে যে এভাবে করা দরকার, এভাবে করা দরকার। শেষ পর্যন্ত যারা মালিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তারা এই মুহূর্তে চাচ্ছেন না যে দিগন্ত টিভি আসুক। এর কারণ হিসেবে তারা বলছেন যে এটা এখন পুনরায় অনিয়ারি আনতে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন, কমপক্ষে 100 কোটি টাকা। তো এত টাকার প্রজেক্ট করা তাদের পক্ষে সম্ভব না। এর পাশাপাশি এখন শেয়ার হোল্ডারদের আরও 100 কোটি টাকা বকেয়া আছে, সেগুলোও তো দিতে হবে বা একটা ব্যবস্থা করতে হবে। তো চ্যানেল যখন রান হবে তখন শেয়ার হোল্ডাররা তো তাদের দাবি নিয়ে আসবে, বকেয়া টাকা চাইবে অবশ্যই। তো সব কিছু মিলিয়ে হয়তো তারা মনে করেছেন যে এটা এই মুহূর্তে অনিয়ারে আনাটা আমাদের জন্য ঠিক হবে না, এই জন্যই বন্ধ হয়ে আছে। তবে 5 তারিখের পরে যে সিচুয়েশনটা ছিল, 8 তারিখে 8ই আগস্ট 2024-এ একটা রোমাঞ্চকর অভিযান বলা যায়, সেই অভিযানের মধ্য দিয়ে আমরা এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলাম। আচ্ছা, তখন তো কোনো সরকার ছিল না। 8 তারিখ সন্ধেবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এর আগে দিনের বেলায় আমরা নিষেধাজ্ঞা মুক্ত করার কাগজ বের করেছিলাম, কিন্তু আসলে হলো না। 1 বছর পেরিয়ে গেছে, যেহেতু মালিক পক্ষ চাচ্ছে না। হ্যাঁ। এবং তারা যদি টাকারই অজুহাত দিচ্ছে যে আসলে টাকার কারণে হচ্ছে না, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে 5 তারিখের পরে মানুষের যে আবেগ ছিল, অনেক মানুষ তো এভাবে বলেছে যে দিগন্ত যদি শুধু একবার উন্মুক্ত একটা ফান্ড রেইজের জন্য একটা ঘোষণা আসতো, তাহলে তো সাধারণ মানুষের টাকায় দিগন্ত একদম ভেসে যেত। হতে পারতো, কিন্তু তারা সেটাও তো করলো না। না। এখন ধরুন আমরা এমপ্লয়ি পক্ষ হয়ে এই ধরনের উদ্যোগ কিভাবে গ্রহণ করি, সেটার আইনি বৈধতাই বা কি? এটা তো করা যায় না। আমরা তো এমপ্লয়ি ছিলাম, আমরা তো ওনার। আপনার জায়গা থেকে হয়তো আপনি এটি পারতেন না, বাট আপনি যে মালিক পক্ষের কথা বলছেন, আমি তাদের ব্যাপারেই বললাম যে তারা আসলে মানে শুধু কি টাকার জন্য এমনটি করলেন না অন্য কোনো কারণ? এই কারণটাই তারা বলেছেন আর কি। ইনহেরেন্ট অন্য কারণ থাকতে পারে।
আপনি দিগন্ত টেলিভিশনে কাজ করেছেন। দিগন্তকে আমরা অনেকটা ইসলামিক ঘরানার টেলিভিশন হিসেবে জানতাম এবং অনেকটা জামায়াত এবং শিবিরের টেলিভিশন হিসেবে আমরা জানতাম। যদিও মালিকানায় কারা ছিল না ছিল সেটা না, এটা আমি স্পষ্ট করি। দিগন্ত টিভিতে সাংগঠনিকভাবে জামাত এবং শিবিরের মালিকানা ছিল না। আচ্ছা, জামাত এবং শিবিরপন্থী উদ্যোক্তারা এটা গড়ে তুলেছিলেন। তাদের সঙ্গে সাধারণ উদ্যোক্তারাও ছিল, তাদের মধ্যে বিএনপি পন্থী ছিল, আওয়ামী পন্থীও ছিল, এস আলম গ্রুপেরও তো শেয়ার ছিল। আচ্ছা, কিন্তু মূল লিডিংয়ে ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মরহুম মীর কাসেম আলী। তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। তো মরহুম মীর কাসেম আলী যেহেতু ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, তিনি জামাতের নির্বাহী পরিষদ সদস্য ছিলেন, সেই জন্য অনেকে মনে করতেন এটা জামাতের টেলিভিশন। কিন্তু আমি যদি আইনগতভাবে বলি বা একেবারে সংজ্ঞা হিসেবে উপস্থাপন করি যে, বা প্রশ্ন আকারে যে এটা কি আসলে জামাতের মালিকানার টিভি? না। জামায়াতের মালিকানাধীন হয়তো এমন সম্পদ বা এমন প্রতিষ্ঠান খুব কমই আছে, এগুলো সেটাই। হয়তো বিভিন্ন ব্যক্তি পর্যায়ে থাকে। কিন্তু দিগন্ত যখন নতুন করে আবার উঠে দাঁড়ালো না, সেই সময়টাতে জামায়াতপন্থী কিছু শিল্পোদ্যোক্তা কি নতুন করে আরেকটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারতো না? আরেকটা টেলিভিশন চ্যানেল কি তারা দাঁড় করতে পারতো না? অবশ্যই পারতো। এটা হয়তো তারা চিন্তা করছে না বা এই সময় প্রয়োজন মনে করছে না। মানে এই সময় একটা চ্যানেলের প্রয়োজনীয়তা জামাত বা শিবির তারা আসলে মনে করছে না। মানে তারা মনে করছে না বলেই তো হচ্ছে না, আমার যেটা ধারণা। তারা তো আর আপনার আমার পরিকল্পনায় চলছে না। না, নিশ্চয়ই তাদের নিজস্ব কোনো পরিকল্পনা আছে। তারা হয়তো সেই সময়ে যখন যথোপযুক্ত সময় মনে করবে তখন করবে। কিন্তু জামায়াত বা শিবিরের এই যে একটা ধীরগতি বা তারা যে নতুন করে কোনো চ্যানেলের জন্য উদ্যোগ নিচ্ছে না, আপনার জায়গা থেকে আপনি যেহেতু দিগন্তে কাজ করতেন অথবা এই মুহূর্তে রাজনীতিকে বিশ্লেষণ করেন নানামাত্রিক জায়গা থেকে, তো আপনি কি বলেন তারা আসলে এই জায়গাটায় তাদের এই যে পদক্ষেপ, এটা কি সঠিক পদক্ষেপ? কোনো মিডিয়ার জন্য উদ্যোগ নিচ্ছে না? এটার বিষয় হচ্ছে যে এই প্রশ্নটা, এটার উত্তর কেবল তারাই দিতে পারবেন, আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যদি উত্তর দিই তাহলে এটা বিবেচনা প্রসূত হবে না। তারা বলতে পারেন যে আমাদের সময় আসেনি বা আমরা যথাসময়ে করব বা এই কারণে করতে পারছি না। আপনি এখন কোন টেলিভিশনে কাজ করছেন? আমি এখন চেঞ্জ টিভিকে গড়ে তুলেছি, গড়ে তুলবার কাজ করছি। এই চেঞ্জ টিভি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন হিসেবে লাইসেন্স পেয়েছে। আচ্ছা, এটা একটা দিক, এটা একটা বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের ডিরেক্টর পাবলিক রিলেশন অ্যান্ড ইনফরমেশন। তো সেখানেও আমার দিনের বেলায় বিস্তর কাজ থাকে, কাজে ব্যস্ত থাকতে হয়। আমি সেই কর্মব্যস্ত সময় পার করে তারপর চেঞ্জ টিভিতে সময় দিই। মানে সময়টা এরকম 9টা থেকে 5টা হামদর্দ, 6টা থেকে 10টা চেঞ্জ টিভি মানে একজন পুরোদস্তুর সাংবাদিক এবং হিসেবে কর্পোরেট ব্যক্তি। হ্যাঁ, এই মুহূর্তে সাংবাদিক এবং কর্পোরেট ব্যক্তি। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আপনি তো পুরোদস্তুর একজন সাংবাদিক ছিলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি এখন একজন কর্পোরেট পারসন হয়ে গেলেন। এটা আসলে সময় বা প্রেক্ষাপটের কারণে অনেক কিছুতে যুক্ত হতে হয় বা প্রভাবিত হয়েও এটা করতে হয়। যেমন হামদর্দ যিনি গড়ে তুলেছেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, তিনি আমাকে এমনভাবেই প্রভাবিত করেছেন যে আমি সেখানে যুক্ত হয়েছি মানব সেবার কাজ করবার জন্যে বা স্বাস্থ্য শিক্ষা সেবাকে ছড়িয়ে দেবার জন্যে যদি কোনো ভূমিকা রাখতে পারি বা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া স্যারের সেই উদ্যোগের সঙ্গে কোনো কিছু যোগ করতে পারি, সেই জন্যেই আসলে যুক্ত হওয়া। এমন কোনো কারণ তো না যে চেঞ্জ টিভিকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সে জায়গায় হয়তো খুব বেশি একটা স্বপ্ন দেখতে পারছেন না? না না, এরকম কোনো কারণ না। কিন্তু আমরা একটা সময় যেভাবে চেঞ্জ টিভিকে দেখতাম, কিন্তু এখন 5 তারিখের পরে তো সেই জায়গায় চেঞ্জ টিভি একটা লিডিং পজিশনে থাকতে পারতো। বাট আমরা এখন দেখছি যে স্টার নিউজের কথা বলি অথবা মিররের কথা বলি, এই ধরনের নিউজগুলো কিন্তু এখন টেলিভিশন তো চেঞ্জ টিভির অনেক পরে আসছে। তা এই টেলিভিশনের যে নিউজগুলো অনলাইন হোক বা অথবা সরাসরি টেলিভিশনই হোক, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হোক, এই জায়গাগুলোতে তারা কিন্তু একটা ভালো জায়গা দখল করে নিয়েছে। বাট চেঞ্জ টিভির নিউজ কিন্তু আমরা দেখি না তেমন একটা। চেঞ্জ টিভির অবস্থান 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে ভালো হয়েছে। এর ভিউ যেমন বেড়েছে, রেভিনিউ বেড়েছে।
আচ্ছা। হয়তো কোনো কারণে আপনার কাছে ভিডিও এখন রিচ করছে না, কিন্তু আমি যদি 5ই আগস্টের পরে বলি মানে বা আগে বলি বা পরে বলি তাহলে ভালো হয়েছে। কিন্তু আপনি যে কথাটি বললেন, এই প্রত্যাশা কেন পূরণ হলো না? হ্যাঁ, সেটার জন্য আসলে যে উদ্যোগ নেবার প্রয়োজন ছিল, সেই উদ্যোগটি গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে আমার পলিসি হচ্ছে ধীরে চলো এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করো। কারণ আমি একজন উদ্যোক্তা হিসেবে, একজন শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতার কর্মী হিসেবে এখানে বিপুল অর্থায়ন করার মতো সামর্থ্যবান নই। আমাকে আয় করে করে এগোতে হচ্ছে। আর এখানে কোনো ইনভেস্টরকে যুক্ত করে পুরো স্বপ্নকে আসলে ধসিয়েও দিতে চাই না। আচ্ছা। স্বপ্নটাকে নিজের মধ্যে রেখে ধীরে ধীরে এটার বুনিয়াদ তৈরি করতে চাচ্ছি, যে কারণে আসলে হঠাৎ করে এটাকে বিস্তৃতির কোনো উদ্যোগ গ্রহণ করিনি। তবে পরিকল্পনা আছে, স্বপ্ন অনুযায়ী এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। এটা বিপুল শক্তিশালী হিসেবে হয়তো দেখবেন, এবং অবশ্যই দেখবেন, হয়তো সময় লাগবে, কিন্তু সেটা অনেক শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদী হবে। নিশ্চয়ই। আপনি এখন কোন গান নিয়ে কাজ করছেন? আমি তো সর্বশেষ যেটা করেছি গণঅভ্যুত্থানের পরে, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই দুটো লাইন কিন্তু আমার লেখা, আচ্ছা। এবং এটা তো ব্যাপক আকারে ছড়িয়ে গেছে। স্লোগানটা, এই স্লোগানটা, ও এটা আপনার আবু লেখা? সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এটা যখন 5ই আগস্ট বিপ্লব হয়ে গেল, তখন এই 10 তারিখের পরেই 8 তারিখে তো সরকার শপথ নিল, নানা ধরনের আন্দোলন শুরু হয়ে গেল। তখন আমার মনে হলো যে এই যুদ্ধ তো শেষ হয়নি। আচ্ছা। তখন আমি লিখলাম আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। তো এই স্লোগানটা ওই সমন্বয়ক অভি, নাজমুল ওরা নিয়ে তখন বিভিন্ন প্রতিবাদ সমাবেশে বা মিছিলে দিতে শুরু করলো। এরপর এটা ছড়িয়ে গেল। এটা কিন্তু একটা গান। আচ্ছা। এখন এই গানটা নিয়ে আমি অনেকভাবে কাজ করেছি। যখনই স্টেজে পারফর্ম করি এই গানটা পরিবেশন করি। মানে এটা আপনাদের লেখা গান তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু লেখা একটু শুরু একটু করা। একটু মানে শোনাবেন কিনা আমাদের? পুরোটা শোনাবো? যতটুকু আপনি আচ্ছা। শোনাতে চান। ছোট করে শোনাই। হ্যাঁ, হ্যাঁ। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মাড়িয়ে, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মাড়িয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো, হা 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 হা। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া রাগ কখনো ভোলা যাবে না, হায় মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই পানি লাগবে, পানি লাগবে ভাই পানি লাগবে, পানি লাগবে ভাই পানি লাগবে, পানিও পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মাড়িয়ে অবশেষে বিপ্লব আসলো, অগণন মজলুম হাসলো। চমৎকার। এটা পুরো গান আছে, আরও এক অংশ আছে লাস্টের দিকে, খুব উদ্দীপনাময়। তো আমি আজকে শোনালাম না এখানে,
আমার ইউটিউব চ্যানেলে আছে বা অন্যান্য জায়গায়, শুনে নিতে পারবেন দর্শকরা। মানে ভাই আপনি এই যে এতগুলো কাজ একসাথে করেন এবং আমি আসলে শুরুর দিকে বলছিলাম যে আপনি আসলে লিখেন, আপনি বলেন, আপনি গান করেন, আপনি উপস্থাপনা করেন। এতগুলো কাজ একসাথে করতে আপনার বেগ পেতে হয় না? এই কাজগুলোকে ঘিরেই তো আসলে তৎপরতা, মানে এই সমস্ত কাজ মিলেই তো শিল্পের কাজ না। যখন একটা করছি তখন ওটাই করছি। ধরেন আমি নতুন করির বিচারক ছিলাম এইবার, বিটিভির যে নতুন করি, নজরুল এবং হামনাতের বিচারক ছিলাম। তো যখন সেই বিচার কাজ করেছি তখন সেই কাজটিই করছি। আর যখন গান লিখছি বা গান গাইছি, এটা তো আসলে মানে জীবনে চলার পথে নানা অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে আছে। ধরুন আমি এখন বের হচ্ছি, এখানে আমার একটা গানের চিন্তা আসতে পারে, সেটা আমি হয়তো মোবাইলে রেকর্ড করলাম, পরে আমি স্টুডিওতে রেকর্ড করলাম, পরে গাইলাম। কিন্তু সকল কাজগুলোর মধ্যে একটা ভারসাম্য আছে, তৈরি করার চেষ্টা করি। কোথাও একদিকে খুব মগ্ন হয়ে গেলাম, ঝুঁকে গেলাম, এরকম না। ফলে কি হয়েছে যে একটা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নই আমি, যে আমি কেবল সাংবাদিক তা কিন্তু নয়, কেবল শিল্পী তাও নই। হ্যাঁ, ফলে এটা একটা বৈচিত্র্য তৈরি হয়েছে। আবার অনেকে বলতে পারেন যে আপনি যদি একটাতেই থাকতেন তাহলে ওইটাতে শ্রেষ্ঠ জায়গায় যেতে পারতেন। প্রশ্নটা আমি করতাম। হ্যাঁ, এটা বললেন, শ্রেষ্ঠ জায়গায় যেতে পারতেন। তো সেটা নিয়ে আমার কোনো মানে আফসোস নেই, কারণ সামগ্রিক জীবন পরিচালনা, নিজের ব্যক্তিত্ব গড়ে তোলা, কর্মব্যাপ্তি ঘটানো, এরপর ধরেন অর্থনৈতিকভাবে জীবিকা নির্বাহ করা, সকল কিছুই এই শিল্পের নানা শাখার মধ্য দিয়ে আসলে হচ্ছে। এর বাইরে তো আমি করছি না, আমি তো কোনো প্রচলিত ব্যবসায়ী না। ধরুন আমি হামদর্দে চাকরি করি, সেটা আমার একটা জব। আমি যখন চাকরি হামদর্দে না করেছি তখন তো আমি শুধুমাত্র চেঞ্জ টিভি করেছি। চেঞ্জ টিভি থেকে যে আয় এসেছে সেটাতে জীবিকা নির্বাহ করেছি। আমার সঙ্গীত সেটা কেবলমাত্র আয়ের পথ না, সেটা হচ্ছে আমার আত্মার বিষয়, আমার চেতনার পথ নির্মাণের একটা নিয়ামক। তো সব কিছু মিলিয়েই আসলে এই জীবনের উপলব্ধি, জীবন পরিচালনা, জীবিকা নির্বাহ এবং নিজের চেতনার স্ফুরণ ঘটানো। সুতরাং কোনোটা থেকে কোনোটা আলাদা না। রাইট। আপনি যে গানটা শোনালেন এর বাহিরেও আপনার অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে। আমরা দেখেছি আপনি আপনার অবাক শহরে যে অ্যালবামটা ছিল, হ্যাঁ, সেখানে সম্ভবত আই ভোর নামে অথবা ডোন্ট লুজ হোপ নামে হ্যাঁ, আপনি আইভোর এটা আলাদা অ্যালবাম ছিল আলাদা নচিকেতার সঙ্গে। হ্যাঁ, অবাক শহরে আবার অন্য অ্যালবাম। অবাক শহরের মধ্যে শিরায় শিরায় রক্তকণায় আছে তোমার নাম, ওই যে হামদ, যেটা জনপ্রিয় হয়েছে, ওই হামটা আছে। আরো অন্যান্য অনেক ধরনের গান ছিল। কিন্তু একটা গান আমরা অনেক শুনেছি, এটা অনেক ভাইরাল ছিল। আপনি সম্ভবত কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলেন, চিন্ময় সম্মেলন। হ্যাঁ, অবশ্যই। মাকে নিয়ে সম্ভবত মায়ের গান, একটা গান ছিল। এই গানটা একটু না শুনলে আমার অতৃপ্তি থেকে এটা যাবে। পুরো গানটা কি শোনালে তো আজকের আলোচনা হবে না। যতটুকু আপনি শোনাতে চান অন্তত। আচ্ছা আচ্ছা, মানে এই গানটা ছোটবেলায় আমি ইনফ্যাক্ট আমার সারাউন্ডিংস এত বেশি শুনতাম, এখনো শুনি গানটা। আচ্ছা আচ্ছা, বাট আপনাকে সামনাসামনি পেয়ে গানটা শোনার লোভ সামলাতে পারছি না। আচ্ছা, অবশ্যই। এটা 2005-এ আমি প্রথম গাই, আর এই গানটা আমি লিখেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির মতিহার হলে বসে। সবাই চলে গেছে ভ্যাকেশনে, সামার ভ্যাকেশন ছিল, সে সময় আমি যেতে পারিনি কোনো না কোনো কারণে। তো তখন আমি আমার রুমে বসে, আমার 2 সিটেড রুম ছিল, তো আমি রুমে বসে, আমার যিনি রুমমেট ছিল তিনিও চলে গেছেন, তখন আমি লিখছি এই গানটা, মানে বাস্তবতা এবং কল্পনা মিশিয়ে। আচ্ছা, আমার মা বাবা এখনো জীবিত আছেন, কিন্তু আমি ওই সময় কল্পনা করেছি এমনভাবে যে আসলে ওই গানের মধ্যে মাও মারা গেছেন, কিন্তু ছেলে আসলে যথাসময়ে মাকে সাড়া দিতে পারেনি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া
পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়। যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে মাঝে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরে। মাগো 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 দুঃখিনী মা। মা আসলে আপনি গানে গানে যে বিষয়টা ফুটিয়ে তুলেছেন, মা আসলে এমনই, এবং মায়ের কোনো বিকল্প আসলে হয় না। সেটা আমি সবসময় একটা কথা বলি বা আমার পর্যবেক্ষণ, যে একজন নারী স্ত্রী হিসেবে তিনি সফল নাও হতে পারেন, অথবা কন্যা হিসেবে, অথবা বোন হিসেবে, কিন্তু মা হিসেবে সবসময় তিনি সফল। কারণ মায়ের যে স্নেহ, সন্তানের প্রতি ভালোবাসা, তার যে যত্ন, সন্তানকে বড় করে তোলবার জন্য প্রচেষ্টা, এটা তো পৃথিবীতে পৃথিবীতে মা ছাড়া আর কেউ করেন না। সেই জন্যে সন্তানের কাছে মা সবসময় কিংবদন্তি। আমরা কিংবদন্তি দেখতে জাদুঘর বা কোথাও দূরে যাওয়ার প্রয়োজন নেই, মায়ের কাছে গেলেই সেটা আমরা পেয়ে যাই। তো মা নিয়ে আমি অনেক গান লিখেছি, 25 থেকে 30টা গান লিখেছি নানাভাবে। আচ্ছা, সর্বাধিক গান লিখেছি মা নিয়ে। তো এই গানটা আমি তো এখন আগের মতো স্টেজে যাই না, কারণ আমি এখন আসলে ঘরবন্দি, প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ব্যস্ততা। কিন্তু এখনও কদাচিৎ যখন যাই বা স্টেজে গাই, সবাই আবেগ আপ্লুত হয়ে পড়ে। আমি আমার পারফর্ম শেষ করি এই গানটা দিয়ে, তখন এমন আবেগময় পরিবেশ তৈরি হয়। দেখা গেছে যে খুব জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত গিয়েছেন, ব্যান্ড শিল্পী বা খুবই তুমুল জনপ্রিয় এই সময় শিল্পীরা গিয়েছেন, আমাকে হয়তো গান গাইতে দিয়েছে তার আগে। কদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা কলেজের প্রোগ্রাম, খুব জোর করে আমাকে নিয়ে গেছে যে মানিক ভাই যেতেই হবে। তো আমি আমার লাস্ট গানটা এটা গাইলাম, আমার এই গানের পরেই আসলে স্টেজে উঠবেন ওই নাম করা ব্যান্ড শিল্পী। তো আমি যখন গাইলাম তখন পরিবেশটা এমন তৈরি হয়ে গেল যে আমার গানের পরে আর আসলে মানুষ ওই ব্যান্ডের গান শোনার জন্যে তাদের মানসিকতা আর থাকলো না, সবাই কেঁদে আপ্লুত হয়ে গেছে মায়ের জন্য। তো এটা একটা বিষয় যে ধরুন এই গানের মধ্য দিয়ে যদি মায়ের প্রতি কেউ যত্নবান হয়, কারো ভুলগুলো ধরা পড়ে যে না আমি তো মায়ের প্রতি আসলে যত্নবান না, দায়িত্বশীল না, সেটাই সফলতা। যদি সে বেশি আন্তরিক হয় মায়ের প্রতি, তাহলে এই গানের সফলতা। ডেফিনেটলি।
আপনি গানটা লিখেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে 2005-এ। 2005-এ। আপনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, আমি তখন 5-এ বেরিয়ে এসেছি, মানে 5-এর শেষ দিকে। কোন সাবজেক্টে পড়েছিলেন? আমি বাংলায় পড়েছি। সময়টা তো ছিল 4 দলীয় জোট সরকার হ্যাঁ, এবং সেই মুহূর্তে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা সবসময়ই শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে জানি। আপনি তখন সেখানে বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং পড়েছেন। আপনি কখনো কি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন? আমি সাংস্কৃতিক সংগঠনে ছিলাম। আচ্ছা, সেই সংগঠনের নাম বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। আচ্ছা, আচ্ছা। আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলাম, ওই সংগঠনের আমি পরিচালক ছিলাম। কিন্তু প্রথাগত যে দলীয় রাজনীতি, হুম, হুম। ধরুন যে হলের সভাপতি হওয়া বা ক্যাম্পাসে রাজনীতির চর্চা করা, সেইটা না করে বরং সাংস্কৃতিক চর্চাটা করেছি। সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছি, পরিচালক ছিলাম। আচ্ছা। অনেকের এরকমও হয় যে সে রাজনীতিও করছে, মানে সরাসরি স্টুডেন্ট পলিটিক্সটা, হ্যাঁ, আবার কালচারাল ওয়ার্কার হিসেবেও কাজ করছে। আমার আসলে সেই রকম সৌভাগ্য হয়নি। আচ্ছা। মানে আমি শুরু থেকেই বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, এটা একটা ইসলামী সাংস্কৃতিক সংগঠন। হুম, হুম, হুম। তারপরেও এটার মধ্যে ডাইভার্সিটি ছিল, নাটক, আবার শিল্পকলা, মানে তুলি শিল্প, এরপরে মানে একটা বৈচিত্র্যময় ইসলাম সাংস্কৃতিক যতটুকু সংগঠন পারমিট ছিল। করে। হ্যাঁ, 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 সেটা ছিল। তো সেটা নিয়ে আমি কাজ করেছি। আমি 6 বছর ক্যাম্পাসে ছিলাম এবং এই সংগঠনের হয়ে আমি সারা বাংলাদেশ সফর করেছি। আচ্ছা। এবং শুধু তাই নয়, বাংলাদেশের বাইরেও আমি গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি। তো মানে রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ওই সময় ইংল্যান্ড সফর করছে, সেটা তো আমার মতো একটা ক্ষুদ্র শিল্পীর জন্য, তাও গানের জন্যে, বড় পাওনা। বড় পাওয়া। তো যখন আমি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামলাম, হুম, তখন অনেক ভাইরা জড়িয়ে ধরলেন। হুম। একটা অবাক ব্যাপারই বটে। আরও তো অনেক শিল্পী আছে, ঢাকার শিল্পী গোষ্ঠী আছে, বিভিন্ন প্রভাবশালী সাংস্কৃতিক সংগঠন আছে, তাদেরকেও ডাকেনি, আমাকে কেন ডাকলো? হুম, হুম, হুম। তখন তো এরকম সোশ্যাল মিডিয়ার যুগও না। হ্যাঁ। তো তো এক ভাই জড়িয়ে ধরলেন আমাকে, হুম, জড়িয়ে ধরে বললেন যে আপনার ওই গানটার জন্য, ওই ঝর্ণাধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, ওই গানটার জন্যেই, ওই গানটা শুনেই, এটা হামদ, এটা আচ্ছা, শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আমরা আনতে চাই। আচ্ছা। তো এটা একটা দুর্দান্ত স্মৃতি। তারপরে আমার ভিসা হচ্ছিল না, ভিসা শেষ মুহূর্তে হলো, মানে ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছিল, মানে ভিসা রিজেক্ট হয়েছিল। হুম, হুম, হুম। তো এই স্মৃতি, ওইখানে যাওয়ার পরে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে তুলকালাম অবস্থা, আমাকে সফর সংক্ষিপ্ত করে আবার চলে আসতে হয়েছে। হুম, হুম, হুম। তো সব কিছু মিলিয়ে মানে বিশ্ববিদ্যালয়ের সময়টা যেমন উত্তাল ছিল, অভিজ্ঞতা সমৃদ্ধ, স্মৃতিময়, সেগুলো আসলে এখনো রসদ হিসেবে কাজ করে। আচ্ছা। তো দুর্দান্ত সময় কেটেছে বিশ্ববিদ্যালয়ের না, সময়টা। definitely আমি বিশ্ববিদ্যালয়ের- মনে করি যে একাডেমিক কার্যক্রমের চেয়ে আমি বরং এই সাংস্কৃতিক কার্যক্রমে বেশি সময় কাটিয়েছি। এখন তো আপনার সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং সেখানে শিবিরের প্যানেল তো বলা যায় যে ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা অর্জন করেছে। কখনো যাওয়া হয়েছিল সাম্প্রতিক সময়ে? আমি গিয়েছিলাম গণঅভ্যুত্থানের পরে নভেম্বরে। আচ্ছা। সেখানে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছিল। আমি প্রধান অতিথি ছিলাম, প্রধান পারফর্মার বা অতিথি যাই বলি না কেন, গিয়েছিলাম। তো মানে 5-এ চলে আসার পর 2024, 19 বছর পরে আমি ক্যাম্পাসে গিয়ে আবার অনুষ্ঠান এর করেছি। মধ্যে আর ঢোকেনি না না, ক্যাম্পাসে? মানে ঢুকেছি হয়তো, কিন্তু প্রোগ্রাম করা হয়নি। হ্যাঁ, হ্যাঁ, হয়তো হ্যাঁ। ঢুকলাম, অন্য কাজে চলে এসেছি। হুম, হুম, হুম। তো আমার ইউটিউবে আছে যে 19 বছর পর রাজশাহী ক্যাম্পাসে মানিকের গান। তখন আসলে সুযোগও তেমন একটা ছিল না। সুযোগ 2006 হয়নি, এর পরে তো হ্যাঁ, আসলে আর হ্যাঁ। সুযোগ ছিল না। নানা ধরনের বিক্ষুব্ধ পরিস্থিতি। হুম, 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 হুম। তো এখন তো নির্বাচিত হয়েছে। এবং আপনি যেটা বললেন যে শিবিরের ক্যান্টনমেন্ট, এটার কারণটা হলো ছাত্র শিবির সেখানে এতটাই সেবাধর্মী কাজ করে। হুম, হুম, হুম। মানে একজন স্টুডেন্ট যখন নতুন আসে ক্যাম্পাসে, তখন তাকে সেবা দেওয়া, যে নিউ কামার তার সামনে তো সব কিছুই আসলে অজানা, তাকে ধরে ধরে চিনিয়ে দেওয়ার কাজটা করে। হ্যাঁ। তারপরে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যে এলাকাগুলো আছে, সেগুলোতে শিবির ব্যাপকভাবে ওয়েলফেয়ার ওয়ার্ক করে। আচ্ছা। ফলে শিবিরের প্রতি মানুষ ঝুঁকেছে।
মানুষ তো আর চেহারা দেখে ঝুঁকে না, তার কাজ দেখে ঝুঁকে। সেই কাজগুলো করতে পেরেছে, দীর্ঘ সময় ধরে তার ধারাবাহিকতা রাখতে পেরেছে বলেই এবার তাদের ভূমিধস বিজয় হয়েছে। রাইট। আপনি ছাত্রজীবনে যেমনটা বললেন যে সে অর্থে স্টুডেন্ট পলিটিক্স যেটা সেটা করেন নাই, বাট আপনি হচ্ছে সাংস্কৃতিক দিকটাতে আপনি কাজ করেছেন, লিড দিয়েছেন। বাট সাম্প্রতিক সময়ে আমরা আপনাকে রাজনীতি বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে দেখে থাকি। আপনি একজন সংস্কৃতির লোক হয়েও আপনি রাজনীতির বিশ্লেষণ কেন শুরু করলেন, বা এই জায়গাটাতে আপনার আগ্রহের জন্ম কেন হলো? এটা একটা মানে পার্ট অফ জার্নালিজম, সাংবাদিকতারই একটা অংশ বিশ্লেষণ করা। সাংবাদিক হিসেবে কোন পয়েন্ট অফ ভিউ থেকে রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখছি, সেটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেহেতু চেঞ্জ টিভির মধ্য দিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করছি বা প্রতিদিনই আমরা বেশ অনেকগুলো কন্টেন্ট দিচ্ছি, তো এটাও একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট। আমি এটা শুরু করি 18 সালের শেষ দিকে, ডিসেম্বরে। তখন এইভাবে কেউ শুরু করেনি। এর কিছুদিন পরে শাহেদ আলম শুরু করেছেন, মানে আমি কিন্তু টানা করেছি 18 থেকে। তারপর আমি যখন হামদর্দে যুক্ত হলাম 2020-এ, তখন আবার এটা একটু ছেদ পড়লো, মানে অনিয়মিত হয়ে গেল, একদিন দুদিন পর বা এক সপ্তাহ পর। তো তারপরেও আমি 23-24 থেকে 23 সাল থেকে আবার প্রতিদিন এই বিশ্লেষণ করা শুরু করেছি। আচ্ছা। তো খুবই স্পর্শকাতর বিষয় যে ধরুন ক্ষমতাসীনদের বিপক্ষে গেলে তো সমস্যা, আমাদের পা টিপে টিপে চারদিকে তাকিয়ে কোনটা বললে কি হবে সেই চিন্তা করে আসলে কথা বলতে হয়েছে সেই সময়গুলোতে। ধরুন যখন উত্তাল আন্দোলন চলছে, তখন কলকাতার শিল্পীরা এই আন্দোলনের পক্ষে একাত্মতা জানিয়েছে, সেটা আমি বিশ্লেষণের মধ্যে বলেছি। আচ্ছা। খুব কড়াভাবে বলতে পারিনি, বরং একটা কৌশলগত অবস্থান থেকে সবসময় বলেছি। বলার পরেও আমি যখন বাসায় গিয়েছি, মনে হলো যে এটা আসলে গোয়েন্দা সংস্থার লোকজন দেখবে এবং আমাকে রাতে তুলে নিয়ে যেতে পারে। এরকম অনেক দিন হয়েছে যেটা আমি কেন বললাম, কালকেই তো হয়তো বিপদ হবে। তো কথা বলার স্বাধীনতা না থাকলে যা হয়, যে কারণেই তো আমরা দেখলাম জুলাই এবং আগস্টের আন্দোলনের সময় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এবং রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ তার মনের কথাগুলো লিখে দিল। এগুলো কিন্তু তাদের মনের কথা, বিকল্পকে তুমি আমি আমরা, তাই না? এরপরে যত কথা আছে সংস্কার নিয়ে, সব কিন্তু দেয়ালে লিখা। সরকারের উদ্যোগে যদি এই দেয়াল লিখন করার ব্যবস্থা হতো তাহলে কয়েক হাজার কোটি টাকা লাগতো। কিন্তু আপনি দেখেন কোনো একটা জেলায় বা কোনো একটা উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি বাকি আছে দেয়াল লিখনে? তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে লিখেছে। এই জন্য যেটা মনে করি যে শিল্প সাহিত্যের বাইরেও সাধারণ মানুষের জন্য কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। মন খুলে কথা বলতে চাই, আমি একজনকে মন খুলে সমালোচনা করতে চাই। এই অধিকার যখন ক্ষুণ্ণ হয় তখনই আসলে জনবিস্ফোরণ হয়। তো যেটা হয়েছে, আপনি আমাকে মানে গরুর মাংসের রেজালা দিয়ে দিলেন, কিন্তু আপনি বললেন যে কোনো কথা বলা যাবে না, নিশ্চুপ হয়ে খেয়ে উঠে যেতে হবে। হয়তো 2 দিন ভালো লাগবে, তৃতীয় দিন আমার কাছে আর ভালো লাগবে না, যে না আমি বোবার মতো খাবো না, আমি ওটা খাবোই না। তো এইরকম বিষয় আর কি। কলকাতা থেকে আপনি যেমনটা বললেন যে তখন শিল্পীরা বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলন ছিল, সেই আন্দোলনে তারা অনেকটা সহমর্মিতা জানিয়েছে বা সাপোর্ট করেছে। নচিকেতার কি অবস্থান ছিল সেই সময়ে? নচিকেতা বাংলাদেশে সর্বশেষ এসেছিলেন 2023-এর ডিসেম্বরে। এরপরে এখন পর্যন্ত আর তিনি আসেননি। তো আমার একটা গানের প্রজেক্ট ছিল সকাল হবে কি, তো এই গানটা তিনি করলেন। ওই সময়ে ফেরদৌস চলচ্চিত্র নায়ক ফেরদৌস, তাকে আসলে রাজনীতিতে যুক্ত হবার কারণে এমনভাবে বকা দিয়েছেন। নচিকেতার সঙ্গে নায়ক ফেরদৌসের হাতির ঝিলে একটা প্রোগ্রাম ছিল, আচ্ছা, সেখানে প্রকাশ্যে যে তুই বেটা রাজনীতিতে কেন, তুই তো একজন শিল্পী। আচ্ছা আচ্ছা। এবং আমার সঙ্গে কথা হয়েছে, তো এই পুরো রেজিমকে তিনি ক্রিটিক করেছেন এবং বলেছেন যে এরা ঠিক করছে না কাজগুলো যা করছে, এরা আসলে চেতনার নামে
মানুষকে ভয়াবহভাবে কলা দেখাচ্ছে এবং শোষণ করছে, এটা তিনি স্পষ্ট বলেছেন। এবং আচ্ছা। গণ অভ্যুত্থানের পরেও কথা হয়েছে। ও, তো তিনি বলেছেন যে তোরা তো ভয়াবহ ভালো একটা কাজ করেছিস। আচ্ছা আচ্ছা মানে এইভাবেই আমার সাথে কনভারসেশন হয়। আচ্ছা। তো বলা যায় যে ছাত্র জনতার পক্ষেই ছিলেন। মানে আপনি দীর্ঘদিন যাবৎ যেহেতু সাংবাদিকতা করছেন, এই দীর্ঘ সংবাদ জীবনে আপনার এক্সক্লুসিভ কোনো আপনার কোনো অভিজ্ঞতা অথবা আপনার খুব টাচি কোনো বিষয় কি আছে যেটা আপনার সারা জীবন মনে রাখার মতো ঘটনা? হ্যাঁ, দুটো ঘটনা। এটা দিগন্ত টেলিভিশনের সময়। আরও অনেক ঘটনা আছে, এই মুহূর্তে দুটোই আমি বলতে চাই ছোট করে। আমি জীবনের গল্প নামে একটা নিউজ সেগমেন্ট করতাম। তো আমি ওই নিউজ সেগমেন্টের শুটিংয়ের জন্যে আমি টঙ্গীতে গেলাম। একটা টং দোকানদার, তার সাক্ষাৎকার নিলাম, তার জীবনটা কিভাবে চলে। তো সে তার দুর্বিষহ জীবনের কথা বলল। তার দুটো পা ট্রেন অ্যাক্সিডেন্টে কেটে গেছে। সে প্রতিদিন হয়তো 200-300 টাকা আয় করে, ঠিক মতো খেতেও পারে না। তার সংসার আছে, পরিবার আছে, তার একটা মেয়ে। সেই মেয়েটা মাঝে মধ্যে গরুর মাংস খেতে যায়, আচ্ছা। কিন্তু গরুর মাংস কিনে খাওয়াতে পারে না। তার প্রতিদিন ইনকাম হয় 100, 150 বা 200 টাকা। সেটা চাল বা ডাল বা আলু কিনতেই চলে যায়। তো এই কথা বলে হু হু করে কাঁদলেন ওই লোকটা, ওই পঙ্গু লোকটা। তো এটা আমার কাছে এতটা মর্মস্পর্শী মনে হলো। ওই নিউজটা প্রচারের পরে অসংখ্য মানুষ আমাকে ফোন করেছিলেন, দেশের ভেতর থেকে বাইরে থেকে সাহায্য করার জন্য। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আমাকে স্পর্শ করে যে বৃদ্ধাশ্রমে থাকা এক বাবা, তার আমি সাক্ষাৎকার নিলাম। ওইটা প্রচার হলো। প্রচার হওয়ার পর যে মেয়ে সন্তান তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, সে আমার সঙ্গে যোগাযোগ করলো, বলল যে আমি তো বাবাকে আনতে চাই। আমি আসলে ভুল করেছি, বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বাবার অনেক সম্পদ ছিল, সেই সম্পদগুলো কুক্ষিগত করেছে ওই মেয়ে। পরে আমি ওই মেয়েকে নিয়ে তার বাবার কাছে গেলাম, কিন্তু বাবা তখন বললেন যে না, আমার জীবন চলে যাবে তবু আমি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করব না। কিন্তু বাবা এবং মেয়ের এই যে বিরহ এবং তাদের মধ্যে যে আমি মিল করাতে পারলাম না, এটা আমার একটা আক্ষেপ। বাবা আর চাইল না যে মেয়ে আমাকে এরকম আশ্রমে রেখে গেছে, আমি আর তার কাছে ফিরে যেতে চাই না। তো চলতে আসলে বিচিত্র বহু ঘটনা। মানে যেমন 1/11-এর সময় খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে আমার, খুব এক্সক্লুসিভ। তার ইন্টারভিউ নিয়েছেন? তার সাথে আমার ইন্টারভিউ তো না, বিষয়টা হলো যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে ফোনে। আচ্ছা। তার সঙ্গে এরপরে আমার দুবার দেখা হয়েছে, কিন্তু প্রতিবারই মনে হয়েছে যে তিনি আসলে প্রজ্ঞাবান। আচ্ছা। পলিটিক্যালি তিনি ম্যাচিউর। আমার সব মিলিয়ে দুবার দেখা হয়েছে, না দুঃখিত, দুবার না 3বার দেখা হয়েছে। একবার ফোনে কথা হয়েছে, মোবাইল ফোনে 2007 সালে, আর দেখা হয়েছে কয়েক দফায়। আচ্ছা। তো তার সঙ্গে যখন আমি কথা বলেছি তখন আমার কাছে খুবই প্রজ্ঞাবান এবং দূরদর্শী মনে হয়েছে। 2013 সালের ঘটনা, দিগন্ত টিভি বন্ধ হওয়ার পর আমরা তার কাছে যখন গেলাম, তখন বাস্তবতা তুলে ধরলাম আর কি সামগ্রিকভাবে। তো তিনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন আমার কথায়। মানে কেন জাতীয়তাবাদী বা ইসলামপন্থী গ্রুপের মিডিয়া সংকট, তাদের বিরুদ্ধে অপপ্রচার, সেইগুলো নিয়ে আমি কথা বললাম। তো তখন তিনি তার পাশে বসে থাকা তথ্যমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী তখন শামসুল ইসলাম, আমার কথা শেষ হওয়ার পর তাকে খুব বকা দিলেন। বললেন যে এই শামসুল ইসলামদের তো তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম, তারা তো দায়িত্ব পালন করে নাই। তারা অনেক টিভি চ্যানেলে লাইসেন্স দিয়েছে, অনেক সাংবাদিক তারা গড়ে তুলতে পারত, সেটা করেনি। ব্যর্থতা সব তাদের, আমি তো চেষ্টা করেছিলাম। তো তিনি খুব স্পষ্টবাদী এবং সবসময় উপলব্ধি করতে পারেন আমার কাছে মনে হয়েছে। যখন 1/11-ও তার সাথে কথা বলেছি, তখন তিনি একটা কথা বলেছিলেন যে দীর্ঘমেয়াদী অন্ধকারে বোধহয় দেশ চলে যাচ্ছে, এটা তিনি বলেছিলেন। আচ্ছা। তো 1/11-এর পরে তো আমরা 16 বছর
দেখলাম যে কি অন্ধকার সময়। তো এইভাবে আরো অনেকের সঙ্গে গুরুত্বপূর্ণ স্মৃতি আছে যেগুলো আসলে সাংবাদিকতার জন্যে অবশ্যই অনুপ্রেরণাদায়ক। দেশের যাদের সাক্ষাৎকার নিয়েছেন তার মধ্যে ৩ জনের নাম কি স্পেসিফিকভাবে যদি বলতে পারবেন? বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, আহ, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ। দেশের বাইরে কারো সাক্ষাৎকার? দেশের বাইরে নচিকেতা, গানের শিল্পীদের মধ্যে তার আমি বহুবার ইন্টারভিউ করেছি। আচ্ছা, বা দেশের বাইরে আনোয়ার ইব্রাহিম, আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎকারও নিয়েছেন? হ্যাঁ, ডক্টর জাকির নায়েক। মাই গড! ইন্টারন্যাশনাল সব ফিগার। হ্যাঁ, আসলে দেশের মধ্যেই ব্যস্ত থাকতে হয়েছে অধিকাংশ সময়, ফলে বিদেশ সফর খুব একটা হয়নি। আমি 4-5টা দেশে গিয়েছি। এর বাইরে আমি আসলে আগ্রহও দেখাইনি কখনো, অনেক ক্ষেত্রে আমার ভিসা হয়নি। আপনি বাংলায় পড়াশোনা করে সাংবাদিকতা নিয়ে আপনার কর্মজীবন শুরু করেছেন অথবা দীর্ঘ কর্মজীবন আপনার সাংবাদিকতায়। জি। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করবেন কিভাবে বাংলায় পড়াশোনা করে আপনি একটা ভিন্ন ডিসকোর্সে চলে আসলেন? না, আমার প্রথমত হলো যে ছোটবেলাতে একদম শৈশবে ঘুড়ি উড়ানোর বয়সে তখন আমার মনে হতো যে আমি টিভিতে কাজ করব, টিভিতে আমাকে দেখা যাবে। মানে আমাদের সময় তো আলিফ লাইলা বা রবিনহুডের সময়, তখন একটা গ্রামে হয়তো একটা টিভি। সন্ধ্যাবেলায় আমরা চুরি করে ওই বাসার জানালা দিয়ে টিভি দেখার চেষ্টা করতাম। ওই রকম একটা শৈশবকাল কাটিয়ে এসেছে, যেহেতু 80-র দশকের একদম শুরুতে। তো তখনই মনে হতো যে যদি টিভিতে দেখা যেত বা টিভিতে কাজ করতে পারতাম। প্রচুর রেডিও শুনেছি। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চাকরিতে থাকতেন। আচ্ছা। আমাদের স্কুল শেষ হয়ে যেত বিকেলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা আমি আমার বাড়ির আঙিনায় বসে উন্মুক্ত প্রান্তর, ধান ক্ষেত অথবা ধান কাটা হয়েছে অথবা আলের পাশে বসে তখন এই যে ছোট রেডিওগুলো শুনতাম, রেডিওতে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানগুলো। তো এইসবের মধ্য দিয়ে তখন মনে হতো যে না, গণমাধ্যমে কাজ করব। তো মূল টার্গেট এটা ছিল। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি থেকে এলাম, প্রথমে আমি যুক্ত হলাম বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠানে। সেখানে আমি 1 মাস চাকরি করেছি। পরেই আসলে সুযোগ চলে এলো বৈশাখী টেলিভিশনে। বৈশাখী টেলিভিশন একটা কর্মশালা করছিল সাংবাদিকদের নিয়ে 7 দিন ব্যাপী। সেইখানে ইনস্ট্রাক্টর ছিলেন অভিজিৎ দাশগুপ্ত। তিনি ভারতের এনডিটিভির এক্সিকিউটিভ প্রডিউসার। আচ্ছা। তো বলা হলো যে এখানে যারা নির্বাচিত হবে তাদেরকে রিপোর্টার বা প্রডিউসার হিসেবে নেওয়া হবে নিউজে কাজ করবার জন্যে। তো আমি 7 দিন অংশগ্রহণ করলাম। সেখানে 2 ধরনের পরীক্ষা ছিল। একটা হলো যে ভয়েস, মানে স্ট্যান্ড বাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, আমরা যেটা রিপোর্টিংয়ের ভাষায় বলি পিটিসি। রিপোর্টার শেষে যে কথাটা বলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, সবাই খুব ক্রাউড তৈরি করবে কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি বলতে হবে, কোনো ধরনের ফামলিং ছাড়া। আচ্ছা। তো এইটা আমি একদম পেরে গেলাম। সবাই অনেক ক্রাউড করছে, হইচই করছে, অনেক অনেক ধরনের মানে টিটকারি দিচ্ছে, এটা বলছে যেন আমার মনোযোগ বিচ্ছিন্ন হয়। তো আমি ওইখানেও ফার্স্ট হলাম এবং লিখিত পরীক্ষায় ফার্স্ট হলাম। পরে আমার চাকরি হয়ে গেল আচ্ছা। স্টাফ রিপোর্টার হিসেবে। তো এভাবেই শুরু হওয়া। এরপরও আমি সাংবাদিকতার অন্যান্য অনেক প্রশিক্ষণ নিয়েছি। এই কথাটা আসলে এজন্য বললাম যে এই মুহূর্তে যেহেতু মোজো জার্নালিজম যেটা চলছে এখন, সেখানে দেখা যায় যে বিভিন্ন ডিসিপ্লিনের ছেলেমেয়েরা কিন্তু সাংবাদিকতা করছে এবং অনেক জায়গায় তারা আসলে ইথিক্সটা ধরে রাখতে পারছে না, ইয়েলো জার্নালিজমটা হয়ে যাচ্ছে। সো এই জায়গায় ডিসিপ্লিনটা কি ঠিক থাকা দরকার? ব্যাকগ্রাউন্ডটা আসলে জার্নালিজম কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই সাংবাদিকতা করা উচিত, নাকি যে কোনো ডিসিপ্লিন থেকে উঠে না, আসে? আপনি সাংবাদিকতা যদি পড়েন তাহলে তো এটা আপনার জন্য খুব ভালো, কিন্তু সবাই সাংবাদিকতা পড়লেই যে ভালো সাংবাদিক হতে পারবে তা না। কারণ হচ্ছে যে এখন যে ভিজুয়াল মিডিয়া, আপনাকে শুদ্ধ উচ্চারণ জানতে হবে, আপনাকে কথা বলতে পারতে হবে, নিউজ সেন্স থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের বড় বাংলা সাহিত্যের শিক্ষক তো বড় কবি হয় না। এটা তো আসলে প্রায়োগিক বিষয়, তাই না? আপনি ফিল্ডে কি করছেন, আপনার উপস্থাপনা, আপনার নিউজ সেন্স, আপনার লাইভ, এই যে সব কিছুই এখন প্রেজেন্টেশনের মধ্যে। তো সেই জন্যে মানে জার্নালিজমে পড়লেই ভালো সাংবাদিক হবে তা আমি মনে করি না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর
পলিটিক্যাল সেন্সটা এখানে একটা কথা বলে রাখা দরকার। 90-এ যখন গণ অভ্যুত্থান হলো, তার আগে মানে আমি মুস্তাফিজুর রহমান বাবুল নামে একজন ছাত্রনেতা ছিলেন, তিনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, তার বাড়ি আমার এলাকায়। আচ্ছা। তার বিশাল বিশাল পোস্টার দেখতাম, গণ অভ্যুত্থানের নেতা। আমি ওই ছাত্র ইউনিয়নের মিছিলে কিছুদিন গিয়েছি, মানে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে। আচ্ছা। দেখুন, আবার স্কুলের ছাত্র দলের কমিটিতে আমাকে সাংস্কৃতিক সম্পাদক রেখে দিয়েছে, মানে তারা তো এই ছেলেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে রাখুক। এরপর যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গেলাম, আমি এই যে ইসলামী সঙ্গীতের প্রতি আকৃষ্ট হলাম কবি মতিউর রহমান মল্লিকের মাধ্যমে। আচ্ছা। হ্যাঁ, আমি মানে এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, মানে উপজেলার মধ্যে ফার্স্ট হয়ে গেলাম। আমি স্ট্যান্ড করতে পারিনি কয়েক মার্কের জন্য। তো এরপরে শুনলাম যে আমাদের জেলা সদরে কবি মতিউর রহমান মল্লিক নামে একজন শিল্পী তিনি এসেছিলেন এবং অসাধারণ তিনি কথা বলেছেন, গান গেয়েছেন। এই নামটা শোনার পরে এবং তার সম্পর্কে এই ধরনের প্রশংসা বাক্য শোনার পরে আমি তার সঙ্গে সাক্ষাতের জন্য উদ্গ্রীব হলাম, তাকে জানার জন্য আমি চেষ্টা করতে লাগলাম এবং এভাবে আমি জড়িয়ে গেলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে আমি সাংগঠনিকভাবে সাংস্কৃতিক চর্চায় জড়িত হয়ে গেলাম, ইসলামী সাংস্কৃতিক চর্চায়। তো ফলে কি হয়েছে যে দেখুন যে পলিটিক্যালি মানে এই তিনটা গ্রুপের সঙ্গে, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, শিবিরের সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলোর সঙ্গে আমার ব্যাপকভাবে মিথস্ক্রিয়া হলো, পরিচয় হলো। হ্যাঁ, পরবর্তীতে সাংবাদিকতা, এবং সাংবাদিকতার ক্ষেত্রে ধরেন কয়েকটা টিভি চ্যানেলে কাজ করা, আর গানের ক্ষেত্রে ইসলামী সঙ্গীত থেকে আবার জীবনমুখী বা মূল্যবোধের গান বা গণসঙ্গীত এদিকেও টার্ন করা। সব কিছু মিলিয়ে কেউ যদি বলে এবং কেউ বলতে পারে যে আপনি বারবার বিচ্যুত হয়েছেন কিনা, হ্যাঁ, আমি এটাকে বিচ্যুত হওয়া বলি না। আমি আমার স্ট্যান্ডে ঠিক আছি যে আমার গোল কি, যে মানুষের কল্যাণে কাজ করা, সেই জায়গাতে আমি ঠিক আছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতার বিস্তৃতির জন্যে অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি হয়তো। এটা আমি কোনো স্খলন বা কোনো কিছু বলি না, কারণ এর মধ্য দিয়ে যেমন আমার বিপুল লাভও হয়নি, বিপুল স্বার্থ উদ্ধার হয়নি। একটা কাজ হয়েছে যে আমার অভিজ্ঞতাটা বেড়েছে। আচ্ছা, এটা হলো আমার এই প্রান্তে এসে উপলব্ধি। এখানে অবশ্য আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, এটা যেমন সঠিক, আবার অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে হয়তো এমনও কোনো কাজ আপনি করেছেন যে কাজে হয়তো ব্যাপক সমালোচনা হয়েছে, এবং সেটি হয়তো এরকম কি আপনি দেখা গেছে যে না, বিভিন্ন এরকম সময় কি আপনার কোনো কিছু জানা আছে কিনা? আপনি যেমন আমি বলি যে 16 বছরে আমাকে কেউ বলতে পারবে না যে আমি সরকারের বৈধতা দিয়ে কোনো ভিডিও কন্টেন্ট করেছি, যে এই সরকার খুব ভালো কাজ করেছে। না, আমি কেউ দেখাতে পারবে না। সরকারের বাইরে এসে যদি বলি, আপনি আসলে একটা পর্যায়ে বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদ বা যেটা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে এসে পরবর্তীতে যখন আপনি গান করলেন এবং গানের কখনো সেখানে ইনস্ট্রুমেন্টাল ইউজ আপনি করেছেন, আবার কখনো হয়তো ফিমেল আর্টিস্টদের সাথে আপনি কাজ করেছেন, এই না, জায়গাগুলো নিয়ে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে ডেফিনেটলি, এটা আমি জেনে বুঝেই করেছি। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমার একটা বইও আছে, বিশুদ্ধ গান, নিষিদ্ধ গান, বিশুদ্ধ বাদ্য, বইটার নাম। আচ্ছা, নিষিদ্ধ গান, বিশুদ্ধ বাদ্য। তো সেখানে আসলে বহু রেফারেন্স দিয়ে আমাদের গানের নির্মাণ কেমন হবে, আঙ্গিক কেমন হবে, বাদ্যযন্ত্রের স্থান কোথায়, ইসলামে এর স্থান কোথায়, মানে সেই আমাদের যদি একদম মধ্যযুগ থেকে শুরু করি কিভাবে এটা এলো, হ্যাঁ, এর সঙ্গে বিশ্বাসের কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো আমি এটা লিখেছি। তো এটা বিস্তর আলোচনার বিষয়, বা যেহেতু এটা একটা মতদ্বৈততার বিষয়, বিতর্কিত বিষয়। আমি এটাই বললাম যে আসলে হ্যাঁ, আপনার এ ধরনের কিছু কাজ নিয়ে কিন্তু সমালোচনা যে আমার হয়েছে। গানে কোনো নারী যদি উপস্থাপিত হয়ে থাকে, সেটা কখনোই নেতিবাচক ভাবে না বা অশ্লীল ভাবে না। কেউ বলতে পারবে না যে আমি একটা নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করেছি, মা হিসেবে, বোন হিসেবে, বা চরিত্রের প্রয়োজনে শ্লীলতার সঙ্গেই সেটা উপস্থাপন হয়েছে। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের দেশে ট্র্যাডিশনাল ইসলাম যারা আসলে ফলো করেন, তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে একটা মিশ্র, আমি বলবো সেই জায়গায় আপনি বলতে পারেন যে ইসলামী সঙ্গীত শিল্পী থেকে এটা অন্য একটা জায়গায় টার্ন করেছে, ঠিক। কিন্তু আমি যদি আমার নিজেকে কাঠগড়ায় দাঁড় করাই, আমি শিল্পের জায়গা থেকে সীমা অতিক্রম করিনি। আচ্ছা,
এটা আমি বলবো যে মানুষের তো একটা সীমা থাকে চিন্তার, হ্যাঁ হ্যাঁ সেই চিন্তার সীমাকে আমি অতিক্রম করিনি। যেমন আমার প্রচুর সিনেমায় অফার এসেছে গান গাওয়ার, আমি একটা চিন্তা থেকে গান গাইনি, বা আমি একটা গান গিয়েছি সিনেমার, পরে আমি দেখলাম যে না আমি আর গাইবো না। কেন আমি গাইবো না? যে আমার মনে হয়েছে যে আমার কণ্ঠটা এমন কোনো কাজে ব্যবহৃত হোক যেটা আবার মানুষকে নেগেটিভ দিকে প্রাণিত করবে, হ্যাঁ যে এই গানটা তো সবসময় থাকবে, এই গানটা দেখে মানুষের মধ্যে নেগেটিভ অনুভূতি তৈরি হবে, আমি সেটা চাইনি। যে কারণে অনেক অফার থাকা সত্ত্বেও, এবং অনেকে আমাকে বলেছে অডিও কোম্পানি 2007 থেকে ধরুন যে 13 পর্যন্ত যখন অডিওর সময়টা ছিল, বলেছে যে ফিমেল সিঙ্গারের সঙ্গে কাজ করেন বা দ্বৈত গান করেন, কিন্তু আমি করিনি এই কারণে আমার এটাই মনে হয়েছে যে প্রত্যেকের একটা আলাদা সিগনেচার থাকা উচিত, সেটা অবশ্যই তার আদর্শিক চিন্তার উপরে হওয়া উচিত। আমি আমার আদর্শিক সীমা তৈরি করে নিয়েছিলাম যে আমি এতটুকু যাব না। আচ্ছা, তো আমি মনে করি যে আমি ওই জায়গাতে থাকতে পেরেছি, না হলে তো আরও অনেক কিছু হতো যেটা অনেকের কাছে শোভন হতো না, বা যেটা নেগেটিভিটি আরও ছড়াতো। রাইট। এখন যারা ইসলামী সংস্কৃতি চর্চা করছে, আমি স্পেসিফিক যদি জিজ্ঞেস করি, যেমন সাইমুম আছে বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, তারা তাদের কার্যক্রম বা তাদের যে সঙ্গীত কর্মকাণ্ড অথবা তারা নাটক অথবা অন্যান্য ফিল্ডে যে কাজগুলো করছে, আপনি নিশ্চয়ই সেগুলো দেখে থাকেন। আমি একটু জানতে চাই যে সেই কার্যক্রমগুলো নিয়ে আপনার কোনো মতামত বা আপনার কোনো অবজারভেশন আছে কিনা, তারা আসলে সঠিক পথে আগাচ্ছে কিনা? তারা চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে। এখন এটাকে আরও সাধিত করা দরকার, বা আরও ছড়িয়ে দেবার জন্য চেষ্টা করা দরকার, গণমানুষের মধ্যে যাওয়া দরকার। এই বিষয়গুলো আসলে যতটা বলা সহজ ততটা করা কঠিন, আচ্ছা, কারণ প্রত্যেকেরই তো চিন্তার একটা সীমা থাকে, ওই সীমাটাকে সে অতিক্রম করতে পারে না নানা ধরনের কারণে। তা আপনি এখানে আলোচনা করলে কোনো লাভ নেই, যারা লড়াইটা করছে সেখানে আছে, এটা তাদের বিষয়, তারা হয়তো ভাববেন। তাদের কোনো গ্যাপ কি খুঁজে পেয়েছেন এখন, যে আসলে 5 তারিখের পরে এই ধরনের একটা সুযোগ থাকা সত্ত্বেও তারা চাইলে কিন্তু এই জায়গাগুলোতে কাজ করতে আমার পারত? যেটা মনে হয় যে 5 তারিখের পরে একটা সামগ্রিক মানবতাবাদী বা মানুষমুখী সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা কাওয়ালির মধ্যে নিরঙ্কুশভাবে ঢুকানোর একটা চেষ্টা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গাটার চেয়ে বরং গণমুখী, জীবনমুখী, ভাটিয়ালি, পল্লীগীতি, জারি সারি যদি একটা উত্থান হতো, তাহলে আমাদের এই মাটির কাছাকাছি থাকা হতো। কাওয়ালিটার উৎপত্তি একদম আমাদের এই মাটিতে না, যে আমাদের এই উপমহাদেশে। হুম, ফলে মনে হচ্ছে যে তাহলে কাওয়ালির একটা যুগ ফিরে আসলো কিনা, এরকম মনে হচ্ছে। কিন্তু ধরুন আমাদের বিপ্লব, আমাদের সংগ্রাম, লড়াই, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের এই যে মাটি লগ্ন হয়ে থাকা, আমাদের লোকজ সুর, সবগুলোকে আসলে প্রমোট করে একটা সম্মিলিত সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন ছিল, সেটাতে ঘাটতি আমি দেখছি। আমাদের আব্বাস উদ্দিন অনেক অসাধারণ কাজ করে গেছেন, সেগুলো এখন পুনর্নির্মাণ করা যায়। আমাদের কাজী নজরুল ইসলাম অনেক চমৎকার সুরের উদাহরণ দেখিয়েছেন, সেগুলোকে আবার আনা যায়। আমাদের সংগ্রামের লড়াইয়ে ফররুখের লেখাও অনুপ্রেরণা দিয়েছে, তাই না? সেগুলোকে তো এখন প্রমোট করা হচ্ছে না। শুনি মৃত্যুর তুর্যনীনাদ ফারাক্কাবাদ ফারাক্কাবাদ, এটা ফারুকের লেখা। তো দেখুন, এটা না হয়ে বরং একমুখী, হ্যাঁ কাওয়ালি সন্ধ্যা, এটাতে শেষ করে দিলাম। কাওয়ালি সন্ধ্যার মধ্য দিয়ে আমাদের আত্মিক একটা প্রশান্তি হচ্ছে, কিন্তু আমাদের বিপ্লবের সংযোগ কোথায়? এই যে রক্ত ঝরল, সেই সম্পর্কিত গান কোথায়? এই যে লড়াই করেছি, সেই সম্পর্কিত সুর কোথায়? অথচ মানুষ তো দেয়ালে দেয়ালে লিখেছে। সুতরাং এটা আসলে সিনক্রোনাইজেশন হয়নি। যারা এটা শুরু করলেন, প্রত্যেকটা ক্যাম্পাসে কাওয়ালি না দিয়ে বরং তারা দিতে পারেন গণসঙ্গীত উৎসব, সেখানে একটা কাওয়ালি থাকতে পারতো, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেটা না করে নিরঙ্কুশভাবে যখন দিলেন কাওয়ালি উৎসব, তখন সেখানে উর্দু গান আসলো, হিন্দি কাওয়ালি আসলো, বা বাংলাদেশের কাওয়ালি আসলো। হ্যাঁ, সেটার সঙ্গে আধ্যাত্মিক একটা যোগাযোগ আছে, বা ইসলামের একটা যোগাযোগ আছে, খুব ফাইন। কিন্তু আমার মাটির যে লড়াই সংগ্রাম সব কিছুকে তুলে ধরে যদি আমরা উপস্থাপন করতে পারতাম, সেটা উত্তম হতো।
আমি মনে করি। মানিক ভাই, আপনি খুব সুন্দর করেই আমাদের সমসাময়িক বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি, সে সাথে আপনার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে কথা বলছেন। এভাবে কথা বলতে থাকলে নিশ্চয়ই আমরা সারারাত হয়তো হ্যাঁ, সেটাই। কথা শেষ বলতে করতেই পারবো। হবে, হ্যাঁ। আমরা আজকে শেষ করতে চাই। তবে আপনার কণ্ঠে আমরা কবি ফররুখের বিখ্যাত পাঞ্জিরির যে আবৃত্তিটা সেটা একটু শুনবো এবং এটা শোনার মধ্য দিয়ে আমরা শেষ করব। কবি ফররুখ আহমেদকে নিয়ে আমার যে গান আছে, ওইটার সঙ্গে আমি আবৃত্তির একটা অংশ হয়তো শোনালাম, জি, জি। শোনাতে চাই। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, 21 শতকের পাঞ্জেরি। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, 21 শতকের পাঞ্জেরি। এইখানে ডেকে গেল কত সাধক মহাবীর, শরীয়তুল্লাহ শাহ মখদুম তিতুমির। তবু ভাঙল না ঘুম বিশ্ববাসীর, থামল না মানুষের হাজারি। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, 21 শতকের পাঞ্জেরি। এইভাবে মার খাবে আর কত অসহায়, মজলুমান আজ কান্ডারি খুঁজে ফিরে হায়। তবু এলো না সুদিন আলোয় রাঙা, এলো না সুদিন আলোয় রাঙা, থামলো না মানুষের রোনা জারি। কবি ফররুখ আর ডেকে ডেকে বলবে না, রাত পোহাবার কত দেরি, জেগে ওঠো নতুন করে, 21 শতকের পাঞ্জেরি। জেগে ওঠো নতুন করে, 21 শতকের পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো, চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি। অনেক ধন্যবাদ মানিক ভাই, অনেক আপনাকেও ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বিশিষ্ট উপস্থাপক, সাংবাদিক, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আমিরুল মোমিনিন মানিকের কণ্ঠে বিভিন্ন স্বরচিত গান এবং আবৃত্তি। জনাব আমিরুল মোমিনিন মানিক তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছেন, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে পর্যবেক্ষণ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো আমাদের আজকের এপিসোডে শেয়ার করেছেন। নিশ্চয়ই আমাদের পুরো এপিসোডটি আপনারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় উপভোগ করেছেন। আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আহ্বান জানাচ্ছি এবং আমাদের পুরো অনুষ্ঠানটিতে আপনারা যে কোনো সময়ে আপনাদের মূল্যবান মতামত রেখে আপনারাও আমাদের এই অনুষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন, সে আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।